স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে। আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা রপ্তানি খাত নিয়ে কথা বলবো। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সহসভাপতি মাহমুদ হাসান খান। আরও আছেন গবেষণা সংস্থা বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। তো আমরা যদি চলতি অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা দেখি, $3,700 কোটি একটি লক্ষ্যমাত্রা, বেশ বড় এই লক্ষ্যমাত্রাটা অর্জনে। এবং আমরা যদি 4 মাস দেখি, প্রথম 4 মাসে $1,079 কোটি রপ্তানি আমরা করেছি। সব পণ্য মিলে 6.53% প্রবৃদ্ধি আছে। ডক্টর নাজনীন আহমেদ, মানে আমরা আসলে কিভাবে, মানে কতটা ভালোভাবে এগোচ্ছি? আমরা এই বছরের টার্গেট যদি দেখি তাহলে বলবো যে টার্গেটে পৌঁছানোর জন্য এই সময়কার যে লক্ষ্যমাত্রা, যতটুকু গতিতে এগোনোর কথা সেটা আমরা এগোতে পারিনি, কিন্তু আমরা এগিয়েছি। এবং সেক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রধান যে রপ্তানি খাত, আমাদের আজকের অন্য অতিথি আরও ভালোভাবে বলতে পারবেন, আমাদের পোশাক খাত কিন্তু বেশ ভালো করছে। পোশাক খাতের রপ্তানির ব্যাপারে অনেক সময় অনেক কিছু আসলে ঝড়ঝাপটার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, এবং সেই প্রতিকূলতার মধ্যেও এই খাত ভালো করেছে। কিন্তু আমাদের আসলে আমরা যদি বলি যে রপ্তানির লক্ষ্যমাত্রায় এই মুহূর্তে যদি চিন্তা করি যে পৌঁছতে পারবো কি পারবো না, সেটা এত তাড়াতাড়ি বলাটা সম্ভব না। এই জন্য যে একটা সিজনালিটি থাকে, অনেক সময় কোনো খাত পিক করতে সময় লাগে, এবং অর্থ বছরের শেষের দিকে দেখা যায় যে সব মিলিয়ে আমরা গত কয়েক বছরের অভিজ্ঞতা যে আমরা মোটামুটি টার্গেটটা ফুলফিল করতে পারছি। তবে সব সময় যে একদম পুরো যতখানি ভেবেছি ততখানি হয়েছে তা নয়, কিন্তু গ্রোথটা ভালো হয়েছে। তো আমাদের আসলে রপ্তানির যদি আমরা খুব ফ্ল্যাটভাবে বলি যে হ্যাঁ রপ্তানি তো বাড়ছে, সমস্যা কি, কিন্তু আমরা যদি একটু দেখি যে ইনফ্যাক্ট পোশাক খাতে কিন্তু একটা লক্ষ্য নিয়েছে যে 2021 সালের মধ্যে শুধু পোশাক খাত থেকেই $50 বিলিয়ন আসবে। তাই যদি হয়, আর সাথে যদি আমরা আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা দেখি, অর্থাৎ 2020 সাল নাগাদ আমরা দেখতে চাচ্ছি যে আমাদের রপ্তানি খাত $55 বিলিয়ন মতো হবে। সেই জায়গায় যদি আমি নেই, শুধু এই বছরটা না, আমি 5 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চাচ্ছি, তাহলে আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে। এবং সেই লক্ষ্য নিয়েই আসলে আমাদের আলোচনাগুলো বা আমাদের প্ল্যান প্রোগ্রামগুলো হওয়া উচিত। বছর ওয়াইজ আমরা কিছু প্ল্যান করি, টার্গেট নির্ধারণ করি, কিন্তু আসল টার্গেটটা হচ্ছে আমরা যে মাইলস্টোনগুলো নিয়েছি সেইখানে যাওয়ার জন্য আমার কি করা দরকার। কারণ বছরের মধ্যে কিন্তু ওঠানামা থাকবে, তাতে আইদার খুব ভালো হলে আমি যদি খুব খুশি হয়ে যাই, তাহলে আবার যদি সেটা খুব শক্ত ভিত্তির ওপর না হয়, তাহলে পরের বছর আবার কিন্তু রপ্তানিটা পড়ে যেতে পারে। এবং আমরা তৈরি পোশাক খাতকে সাধুবাদ দেই তাদের অগ্রণী ভূমিকার জন্য, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু সবসময় বলে থাকি যে রপ্তানির একটা বহুমুখীকরণ বা ডাইভার্সিফাইড যে রপ্তানি, যাতে একটা খাত কোনো কারণে যদি বাই চান্স মানে পিছিয়েও পড়ে, অন্য খাত দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। সেইখানে কিন্তু আমাদের দুর্বলতাগুলো রয়েছে। কাজেই আমরা এগোচ্ছি, কিন্তু খুব শক্তভাবে আমরা বলতে পারছি না যে 2021 সালে ওনারা যে $50 বিলিয়ন যাওয়ার যে পরিকল্পনাটা করেছেন, যেটা আসলে অযৌক্তিক না, কিন্তু ওনারা বেশ কিছু মাইল ফলক, বেশ কিছু তারা দিয়েছেন যে শর্তগুলো পূরণ হলে এটা কোনো অসম্ভব কিছু না। একইভাবে পোশাক খাত যদি সেটুকু করতে পারে, তাহলে বাকি অন্য খাত দিয়ে কিন্তু আমরা যেতে পারবো। কারণ ওই পোশাক খাতের ওই $50 বিলিয়ন হওয়ার জন্য যে পরিমাণ অবকাঠামো যা কিছু দরকার হবে, সেটা যদি হয়, তাহলে অন্য খাতগুলো কিন্তু এগিয়ে যেতে পারবে। আচ্ছা, মাহমুদ হাসান খান, আপনার কাছে আসছি যে তৈরি পোশাকের যদি আমরা দেখি, প্রথম 4 মাসে নিটের যে টার্গেট ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, কিন্তু ওভেনে একটু পিছিয়ে আছি টার্গেটে। তবে গ্রোথ আছে 7% উপরে। মানে কোন দিকে যাচ্ছে আসলে তৈরি পোশাকের রপ্তানি? ধন্যবাদ। 7% যে গ্রোথটা দেখছেন 4 মাসে, এটা হলো রিয়েল রিফ্লেকশন না। কারণ হচ্ছে এই 4 মাসের মধ্যে 2টা বড় উৎসব আমাদের গিয়েছে। এটা একটা হলো রোজার ঈদ, একটা হলো কোরবানি ঈদ। এই 2 মাসে হয় কি আমাদের প্রায় 7 দিন থেকে 10 দিন ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থাকে। বেসিক্যালি এটার উপর ভিত্তি করে আমরা অর্ডারই কম নিই, কারণ আমরা জানি যে কোন মাসে ঈদটা হবে, সেই অনুযায়ী আমরা অর্ডার কম নিই। তো এই 2টা উৎসব যাওয়ার পরেও গ্রোথ হলো 7%-এর বেশি আছে অ্যাভারেজে, নিট ওভেন মিলে। আমরা মনে করি যে এটা আরও ভালো হবে। যখন জুন মাসে আপনার এই অর্থ বছরটা শেষ হবে, তখন এটা 10-এর উপরে যাবে। এটা আমাদের ইন্টারনাল ক্যালকুলেশন, কারণ ইতিমধ্যেই আমাদের যে ইউডিএ, যেটার উপর ভিত্তি করে আমাদের আমদানি এবং রপ্তানি কার্যক্রম হয়, সেটার একটা ফোরকাস্ট আমরা পেয়ে গেছি, হুইচ ইজ আপ টু ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। সো 10-এর উপরে থাকবে, বাট এটা এনাফ না।
50 বিলিয়ন যদি 2021 সালের মধ্যে আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের গ্রোথটা 12 থেকে 13% লাগবে ইয়ার অন ইয়ার। এখন এখানে সমস্যাটা হচ্ছে কি কেন আমরা পারছি না, এখানে অনেকগুলো লোকাল ফ্যাক্টর জড়িত আছে বা ইন্টারন্যাশনাল ফ্যাক্টর। যেমন ব্রেক্সিটের কারণে আমাদের ইউকের ব্যবসাটা যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না, বা হইলেও এটা মোর চ্যালেঞ্জিং হয়ে গেছে। তারপরে বায়াররা এখন ধরেন প্রাইস যে ইয়েটা আছে, এই যে 50 বিলিয়ন এটা হলো একটা ফিগার, ঠিক আছে না? এখানে আমরা যারা রপ্তানিকারক আমরা কিন্তু খালি দুইটা জিনিস আমরা টার্গেট করি, একটা হলো টোটাল কত ভলিউম আমরা এক্সপোর্ট করলাম, আর হলো আমাদের রিটেনশন কত। 50 বিলিয়ন এক্সপোর্ট করলে ইন্ডিভিজুয়ালি বা কান্ট্রি অ্যাজ এ কান্ট্রি আমাদের রিটেনশনটা যে বেশি থাকবে এরকম না। সো অনেক সময় র মেটেরিয়ালের কারণেও কিন্তু র মেটেরিয়াল প্রাইস যদি কম হয় তাহলে এফওবি কম হবে, এফওবি কম হলে টোটাল ভলিউমটা কমে যাবে। ওনারা যারা অর্থনীতি নিয়ে কাজ করেন ওনারা এই ফিগারটা দেখেন, আর আমরা কিন্তু দুইটা জিনিস দেখি যে আমি কত সিএম পেলাম, কত এইখান থেকে আমার ওভারহেড দেওয়ার পরে আমার কি অর্জন বা মুনাফা থাকবে, এই বিষয়টাও দেখি। আর একটা বিষয় আছে, দেখেন 50 বিলিয়ন আমরা টার্গেট ফিক্স করছি, একটা টার্গেট ফিক্স করতেই হবে, কারণ একটা লক্ষ্যমাত্রা যদি না থাকে তাহলে আপনি সামনে এগোবেন কী করে। বাট এইটা যদি কোনো কারণে 50-এর জায়গায় যদি 49 হয়ে যায় তাতে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু একটা লক্ষ্যমাত্রা থাকা ভালো। সাথে সাথে আর একটা জিনিস সেটা হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে এই আপনার বিজনেসের যে টার্মস, ইনকো টার্মস বলি আমরা, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন আগে আমরা ম্যাক্সিমাম বিজনেস করতাম এফওবিতে। এফওবিতে হলো কি আপনার র মেটেরিয়ালের সাথে আপনার ওভারহেড প্লাস আপনার প্রফিট যোগ করার পরে এটা ফিক্সড হতো। এখন অনেক সময় বিজনেস হচ্ছে এফওসি, ফ্রি অফ কস্ট, খালি বায়ার তার কস্টে মানে ফ্রি অফ কস্টে র মেটেরিয়াল পাঠাচ্ছে, আমরা এখানে খালি এফওবি এবং তার সিএমটা যোগ করছি। তাতে করে হচ্ছে কি যে আপনার এফওবিটার টোটাল যে এক্সপোর্টের যে ফিগারটা সেটা কমে আসছে, কিন্তু আমার যে ইন্ডিভিজুয়াল রিটেনশন সেখানে কোনো সমস্যা হচ্ছে, পরিমাণটাও ঠিকই থাকছে, কিন্তু আপনার এফওবিটা কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো আছে। আর আমাদের যেটা আমরা সবসময় বলি বা এটা হলো গ্রাউন্ড রিয়েলিটি, যেটা যে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ, যেটা নাজিন আপা বললেন যে বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের এগোতে হবে, আমরা এগোচ্ছি, কিন্তু সময়তে বিষয়টা খুব মানে পীড়াদায়ক হয়ে দাঁড়ায়। যেমন গ্যাসের সিচুয়েশনটা, যেটা নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, যে আমাদের পোশাক শিল্পে কিন্তু গ্যাসের রিকোয়ারমেন্টটা খুব কম, কিন্তু এটার অর্থনৈতিক যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেক বেশি। একটা পোশাক শিল্পে সাধারণত 300 থেকে 500 কেজির একটা বয়লার এবং 8 সিএফটি করে পার কেজিতে খুব নগণ্য পরিমাণ গ্যাসের রিকোয়ারমেন্ট, কিন্তু এইটাও আমরা পাচ্ছি না। আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি যে এই অল্প পরিমাণ গ্যাস দিয়ে যে আপনার উৎপাদন প্রক্রিয়া হবে এবং এটার যে অর্থনৈতিক যে ভূমিকা জাতীয়ভাবে এবং আমাদের এই সেক্টরের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বড়। তো এই বিষয়গুলো যদি নজর দেওয়া হয় তাহলে আমরা মনে হয় আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আচ্ছা, আপনার কাছে আসি একটু, মানে আমাদের যেই প্রতিযোগী দেশ এখন অনেক শোনা যাচ্ছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, তৈরি পোশাকের ক্ষেত্রেই যদি বলি ইন্ডিয়াও হচ্ছে, তো আমরা মানে এখানে আসলে এদের তুলনায় আসলে সক্ষমতার আমরা তো 2 নাম্বার পজিশনে আছি এখন পোশাকে, চায়নার পরে আমাদের অবস্থান। তো এদের তুলনায় আসলে আমাদের মানে সংস্কার কার্যক্রম কিভাবে এগিয়ে মানে এই প্রতিযোগিতায় আসলে 1 নাম্বার করা যায়, বা 1 নাম্বার কতটা হতে পারবো সেটা জানি না, কারণ চায়না ইজ টু বিগ। যেটা হচ্ছে যে আমরা যারা ইমিডিয়েট কম্পিটিটর যাদেরকে মনে করি, যারা কম্পিটিটর, আপনি যখন ওভারঅল বলি পোশাক খাত কিন্তু শুধু পোশাক না, মানে পোশাক খাত বলে এখানে নানান প্রোডাক্ট আছে কিন্তু, এবং সেই প্রোডাক্টের আবার কোয়ালিটি বিচারে ভাগ আছে, যেমন শার্ট আছে, প্যান্ট আছে, সোয়েটার আছে, আন্ডার গার্মেন্টস আছে, দিজ আর অল পোশাক খাতের অন্তর্ভুক্ত। তো এটা যখন আমরা বলি প্রতিযোগিতার কথা তখন কিন্তু প্রোডাক্ট বাই প্রোডাক্ট, আপনি যদি 10 ডিজিট কোডে হয় তাই প্রোডাক্ট বাই প্রোডাক্টে কোনো প্রোডাক্টে আমার প্রতিযোগিতার সক্ষমতা ভালো, কোনো প্রোডাক্টে অন্য কান্ট্রির সক্ষমতা ভালো। যেটা হচ্ছে যে অনেক কান্ট্রি এখন তারা উঠে আসছে উপরে, তারা নতুন টেকনোলজি, নতুন ইনভেস্টমেন্ট সেগুলো করছে। শুধু আমরা যে ভিয়েতনামের কথা বলি তা না, ইথিওপিয়ার মতো দেশ কিন্তু এখন পোশাক খাতকে গড়ে তোলার চেষ্টা করছে। তারা এমনকি পোশাক খাতে দক্ষ শ্রমিকের জন্য তারা ওই ধরনের এডুকেশনাল সিস্টেম করছে, ইনস্টিটিউট করছে যারা পোশাক খাতে শ্রমিকের সাপ্লাই দেবে। তো আমাদের দেখা যাচ্ছে যে কিছু প্রোডাক্টে যেগুলো আমরা একসময় অনেক ভালো করতাম, এমন হতে পারে কারণ সেই প্রোডাক্টগুলো হয়তো অন্য কেউ সক্ষম হয়ে যেতে পারে।
আমাদের এই পোশাক খাতের ভেতরেও যদি ডাইভার্সিটি দেখি তাহলে আমরা দেখব যে 8-10টা প্রোডাক্ট আসলে ডমিনেট করে, তারাই বেশি রপ্তানি আয়টা। এজন্য আসলে আমাদের যারা বায়ার আছেন, যারা নিয়মিতভাবে আমাদের কাছ থেকে পণ্য নেন, তাদের আসলে সরে যাওয়ার কোনো আশঙ্কা থাকে কিনা? একটা ব্যবসা যখন হয় তখন যারা ব্যবসায়ী তারা আরো ভালো জানেন, আমরা বাইরে থেকে যখন অ্যানালিসিস করি তখন যেটা দেখি ওনাদের সাথে আলাপ করে, সেটা হচ্ছে যে একটা নতুন ব্যবসা শুরু হয়ে তারপর এটা আস্তে আস্তে আরো দীর্ঘ একটা কি বলা যায় একটা শক্তিশালী ভিত্তির উপর সম্পর্কটা হয়। এবং বাংলাদেশের পোশাক খাত এখন একটা শক্তিশালী খাত, এবং এখানে অনেক বায়ার আছেন যারা বহু বছর বাংলাদেশ থেকে নিচ্ছেন, এবং বায়াররা আছেন যারা এখানে তাদের অফিস আছে, তারা রেগুলার এখানের বিভিন্ন বিষয়ে মনিটর করছেন, কমপ্লায়েন্স থেকে ধরে নানান কিছু তারা দেখছেন। এমনকি তাদের উদ্যোগে অনেক প্রোগ্রামও নেওয়া হয়েছে বিভিন্ন ফ্যাক্টরির আরও তাকে প্রতিযোগিতা সক্ষম করার জন্য। তো বায়াররাও কিন্তু অনেক এটা তো কিন্তু তার ইনভেস্টমেন্ট, যারা এতটা ইনভেস্টমেন্ট করেছেন তারা সচরাচর এখান থেকে যাবেন না। এবং যেটা হয় যে বাংলাদেশের একদিকে বাংলাদেশ যেসব খাতে ভালো, যেসব পণ্যে ভালো বহু বছর ধরে, সেখানে অন্যরা যদি প্রতিযোগিতায় আসতে চায় তাহলে তাদেরকে বেশ জোরে সোরে আসতে হবে, এবং সেই জায়গায় বাংলাদেশ ধরেন শক্তিশালী অবস্থানে আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশও কিন্তু এখন প্রোডাক্টটাকে ডাইভার্সিফাই করতে চায় উইদিন গার্মেন্টস। যেমন হাই ভ্যালু প্রোডাক্ট আগে আমরা অতটা দেখতাম না, এখন কিন্তু বাংলাদেশে টপ কোয়ালিটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আছে, ডেনিমের প্রোডাকশন এত ভালো ফ্যাক্টরি আছে, ইভেন গ্রিন ফ্যাক্টরি যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন পরিবেশ বান্ধব ফ্যাক্টরি, সেইখানে কিন্তু টপ ফ্যাক্টরিজ ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে অবস্থান করছে। তো এই ধরনের সংখ্যাটাও বাড়ছে। হ্যাঁ, তো এই ধরনের ফ্যাক্টরি যদি আমরা বেশি বেশি চাই, এবং আমরা যদি হাই এন্ড প্রোডাক্টের বাজারে আরো বেশি বেশি ফ্যাক্টরিকে ঢুকতে হয়, তাহলে কিন্তু তারাই বরং নতুন প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে অলরেডি যারা মার্কেটে আছে তাদের সাথে যেতে হবে। কারণ এমন একটা সময় ছিল বাংলাদেশ কেবলমাত্র সিংহভাগই ছিল লো এন্ড প্রোডাক্ট, সস্তা প্রোডাক্ট যেগুলোকে আমরা বলি বেসিক প্রোডাক্ট, যেটা এখন কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের অনেক ফ্যাক্টরি হাই এন্ড বাজারে ঢুকতে চাচ্ছে। সেখানে ফ্যাশন একটা অতি জরুরি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে লিড টাইম, যেখানে বাংলাদেশের আসলে দুর্বলতাটা আমি মনে করি প্রকট। লিড টাইম অন্য অনেক যারা আমাদের প্রতিযোগী তাদের তুলনায় আমাদের লিড টাইম, অর্থাৎ যে পরিমাণ সময় লাগে অর্ডার পাওয়া পর্যন্ত প্রোডাক্টটা ডেলিভারি দিতে, এটা অনেক বেশি। এবং সেটার কারণ কি? সেটার নানান কারণ। একটা তো হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের বন্দরের যে অবস্থা, আমরা যেখান থেকে আমরা পোশাক খাতে অনেক বড় কান্ট্রি, কিন্তু আমরা কিন্তু তুলা প্রডিউস করি না, এবং আমাদের তারা পোশাক তৈরিতে যে ফেব্রিকটা লাগে বিশেষ করে ওভেন গার্মেন্টসে, সেই ফেব্রিকের একটা বড় অংশ কিন্তু এখনও আমাদের ইম্পোর্ট করতে হয়। আমাদের লোকাল টেক্সটাইল খাত অত বড় হয়ে যায় নাই, বা অনেক ক্ষেত্রে আছে অনেক কোয়ালিটি ফেব্রিক যেটা তারা পোশাক খাতকে পুরোপুরি সাপ্লাই দিতে পারেন না। ফলে যেটা হচ্ছে যে আমাদের অনেক ফেব্রিক ইম্পোর্ট করে আনতে হয়। ফেব্রিকটা যদি লোকালি প্রডিউস হতো তাহলে এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে নিয়ে আসা, যখন এটি ইম্পোর্ট করতে হয় তখন এলসি খোলা থেকে ধরে র মেটেরিয়াল অর্থাৎ ফেব্রিকটা আনা, তারপর এটা বানানো, আবার এটা বিদেশে পাঠানো, একটা লম্বা সময় লেগে যায়। কাজে পোশাক খাতের লিড টাইম কমাতে হলে পাশাপাশি প্যারালালি আমার টেক্সটাইল খাতটাকেও আসলে এটার সাথে চলতে হবে। আচ্ছা মাহমুদ হাসান খান, প্রতিযোগী দেশগুলোর তুলনায় আসলে আমরা কতটা শক্ত অবস্থানে আছি? বা দেখেন, পৃথিবীতে নিত্য নতুন প্রতিযোগী তৈরি হবে, আবার অনেকের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে, আবার অনেকে ইচ্ছা করেই জায়গাটা ছেড়ে দেবে। অনেকগুলো প্রপোজিশন আছে। যেমন চীন কিন্তু প্রতিযোগিতার সক্ষমতা হারিয়ে ফেলছে। একদম এইভাবে জেনারেলাইজ করা যাবে না, কারণ ওরা হাই এন্ড প্রোডাক্টে যাচ্ছে, আরও ধরেন হাই ভ্যালু আইটেম অন্য ইয়েতে ডাইভার্সিফাই করছে, এবং ওদের যে ওয়ান চাইল্ড পলিসি, এই ওয়ান চাইল্ড পলিসির কারণে ওদের নেক্সট জেনারেশন এই গার্মেন্টসে সেলাই করতে আগ্রহী না, তারা আইটিতে যাবে বা অন্য সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে যাবে। সেক্ষেত্রে তাদের অবস্থান আস্তে আস্তে কমে আসবে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মনে করি যে এই শিল্পটা আরও কমপক্ষে 20-25 বছর আমাদের রাখতে হবে। সাথে সাথে যে ইথিওপিয়ার মতো যে প্রতিযোগিতা আফ্রিকায় যারা আসবে, এরা আসবেই, এদেরকে আমরা মোকাবেলা করতে হবে। তারপরে ধরেন যে গ্লোবাল যে বিভিন্ন চুক্তিগুলো, যেমন টিপিপি বা আগোয়া, এইসব কারণেও কিন্তু অনেকে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। টিপিপির কারণে ভিয়েতনামের হঠাৎ করে প্রতিযোগিতার সক্ষমতা বেড়ে যাবে, বা টিপিপি আদৌ বাস্তবিত হবে কিনা সেটা পরের বিষয়। আমরা চাবো হিলারিও এর পক্ষে ছিলেন না, আমরা চাবো টিপিপি বাস্তবায়ন না হোক। তো এই অনেক প্রপোজিশন আছে। তা আমরা যেটা মনে করি যে একটু আগে যেটা বলছিলাম যে আপনার রিটেনশন মানে কি, আপনার ভ্যালু অ্যাডিশনটা বাড়াতে হবে। আপনি $100 FOB যদি শিপমেন্ট করেন, সেটার ভ্যালু অ্যাডিশন আজ থেকে 10 বছর আগে যদি
$15 থাকতো, এখন সেটা বেড়ে ধরেন $30 হয়েছে। এরপরে আপনাকে এটা 50-50 করতে হবে। আর হলো যেটা বললেন যে লিড টাইমের কারণে যে বন্দরের যে ব্যবস্থাটা আমাদের কিন্তু দেখেন এই সবগুলো কিন্তু ট্রান্সশিপমেন্ট করতে হয়। আমরা এখান থেকে হয় সিঙ্গাপুর, নাহলে মালয়েশিয়া, নাহলে কলম্বো পাঠাই, তারপরে আবার ওখান থেকে মাদার ভেসেলে যায়। কারণ হচ্ছে চিটাং পোর্টের যে নাব্যতা, যে ড্রাফট, ওটা এত বেশি না, এত গভীর না, এই জন্য মাদার ভেসেল বা বড় ভেসেলগুলো আসতে পারে না। তো এইটার একটা ব্যবস্থা আমরা শুনছি যে পায়রা, আমরা আশাবাদী যে পায়রা বন্দরটা যদি হয়ে যায় তাহলে আমরা সরাসরি শিপমেন্ট করতে পারবো। এবং সরাসরি শিপমেন্ট করলে কিন্তু দুই দিক দিয়ে সুবিধা আছে। ইম্পোর্টের ক্ষেত্রেও আমরা কিছু লিড টাইম সেভ করতে পারি এবং এক্সপোর্টের ক্ষেত্রেও পারি। আমরা কিন্তু 1 বছরের জন্য হইলেও পৃথিবীর সবচেয়ে বড় তুলা আমদানিকারক ছিলাম। এই বছর হয়তো আবার চীন ইম্পোর্ট করলে আমরা সেকেন্ড পজিশনে চলে আসবো, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমরা তুলা ইম্পোর্টের ক্ষেত্রে আমরা বড় প্লেয়ার ওয়ার্ল্ড ওয়াইড। সো সেই জন্য ইম্পোর্টটাও যদি এখন আফ্রিকা থেকে তুলা আনতে আমার 2 মাসের জায়গায় যদি আমার 1 মাস লাগে, তাহলে এটাই অনেকে, এবং 1 মাস লাগবে। কারণ হচ্ছে কি, যখন আপনি তুলা ইম্পোর্ট করবেন তখন একসাথে অ্যাটলিস্ট 20 থেকে 25টা কন্টেনার হয়। কারণ ওই 100 টন 50 টনের তুলার এলসি কেউ করে না, মিনিমাম 400, 500, 600 টন। তো এই 20-25টা কন্টেনার যখন একটা কনসাইনমেন্টে হয়, তখন সমস্যাটা হয় কি, এই সিঙ্গাপুর পোর্টে বা কলম্বোতে যে ওই ট্রান্সশিপমেন্টের সময় সবগুলো একটা জাহাজে উঠানোর জন্য একটা ভেসেলের জন্য অপেক্ষা করতে হয়। ওইখানে প্রায় 15-20 দিন কন্টেনারগুলো পড়ে থাকে। নাইলে যদি আমাদের ডিরেক্ট ইম্পোর্ট করতে পারতাম, তাহলে আফ্রিকা বলেন বা সিআইএস কান্ট্রিজ বলেন বা ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেখান থেকে আমরা তুলা ইম্পোর্ট করি, ওখানে কিন্তু আমাদের লিড টাইমটা কমে যেত। যত লিড টাইম বাড়বে আপনার কস্ট অফ ডুইং বিজনেস তত বাড়বে। তো এইটাও কিন্তু সক্ষমতার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। একটা হচ্ছে ফ্যাশন মার্কেট ধরা, কারণ লিড টাইমের উন্নত দেশের মার্কেটের ওরা একটা ফ্যাশন 7 দিন আগে ঢোকার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এখন সিচুয়েশন এমন হচ্ছে যে আমাদের এখানে যে বায়াররা আসার সাথে সাথে ডিজাইনাররাও আসতেছে। ডিজাইনাররা এসে বসে ড্রয়িং করতেছে, আমরা 2 ঘন্টার মধ্যে স্যাম্পল বানাচ্ছি, ওই ডিজাইনের উপর বেস করে ওইখানে অর্ডার প্লেস হচ্ছে। যারা হলো ফাস্ট ফ্যাশন বলে, ওরা কেন ফাস্ট ফ্যাশন করতে চায়? ওরা চায়, কারণ কি ওদের মধ্যে যে প্রতিযোগিতা আছে, তারা কি করে, যেন আপনি একটা নিজে একটা ডিজাইন ডেভেলপ করলেন, করার পরে আপনি সেল করলেন, অন্য একজন এটা কপি করে বানায় দ্রুত দিয়ে দিল। সো প্রতিযোগিতাটা হচ্ছে কি, আপনি বানাবেন, ডিজাইন ইনোভেট করবেন, বানাবেন, বিক্রি করবেন, 1 মাসের মধ্যে আপনি ওইটা ছেড়ে চলে আসবেন, অন্যের পরে যা করবে, এবং তখন ওটার দাম অনেক ফল করে যাবে। একটা সংস্কার কার্যক্রম তো চলছে গার্মেন্টস সেক্টরে। রানা প্লাজা, তাজরিনের পরবর্তীতে যেটা শুরু হয়েছে, অ্যাকর্ড অ্যালায়েন্স কাজ করেছে দেখেছি, এবং ন্যাশনাল ট্রাইপার্টেট কমিটি একটা কাজ করছে। তো এটা আসলে এখন পর্যন্ত আমরা কোন পর্যায়ে আছি? দেখেন, এক কথা বললে আমাদের দৃষ্টিতে এটা সন্তোষজনক পর্যায়ে আছে। অ্যাকর্ডের ওয়েবসাইটে এটা আমাদের কথা না, কারণ ওদের সাথে আমাদের সব সময় কিছু ডিফারেন্স থাকে, এটা আস্তে আস্তে কমে আসছে। 5%-এর মতো ডিফারেন্স আছে। অ্যাকর্ডের ওয়েবসাইটে গেলে দেখবেন 67 থেকে 70% হয়েছে, এবং অ্যালায়েন্সেরও সিমিলার। সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তৃতীয় যে প্ল্যাটফর্মটা, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, যেটা ডাইফের অধীনে হবে এবং আইএলও এখানে ইনভলভ, ওদের কার্যক্রম হলো ইন্সপেকশনগুলো হয়ে গেছে, এবং বেজ অন ইন্সপেকশন যে রিমিডিয়েশনের যে কার্যক্রম, সেটা নিয়ে একটা আরসিসি গঠন করা হয়েছে, রিমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল। সেটার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ডেপুটেশনের কর্মকর্তারা আসবেন এবং তারা কিছু বিষয়ে আউটসোর্সিং করবেন। সেটা শুরু হবে 2017 সালের মার্চ থেকে। যে রিমিডিয়েশনটা, ইন্সপেকশন কমপ্লিট, এবং ইন্সপেকশনের ভিত্তিতে যে ফ্যাক্টরিগুলো ভার্নারেবল সেগুলোকে অলরেডি বাদ দেওয়া হয়েছে, এবং এই 3টা ইনিশিয়েটিভ মিলে মাত্র 39টা ফ্যাক্টরি বাদ দেওয়া হয়েছে। তো এইটা যদি ওনারা 1 বছরের মধ্যে করতে পারেন, তাহলে আমরা বলবো যে একটা চমৎকার উদাহরণ বাংলাদেশ হবে পৃথিবীর বুকে। এবং এই রিমিডিয়েশন নিয়ে অনেকেই অনেক কথা বলেন, আসলে বাস্তবতাটা বুঝতে হবে। এবং এই রিমিডিয়েশন কার্যক্রম করতে গিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিকে প্রচুর ইনভেস্ট করতে হচ্ছে, এবং এই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে? হয় ব্যাংকের থেকে বড় করতে হবে, আর নাহলে তার নিজস্ব যে ইনকাম ওই বছরে সেইটাই তাকে পুনরায় বিনিয়োগ করতে হবে। আমি কালকেই না আজকে একটা পত্রিকা দেখছিলাম যে ইয়ার টু ইয়ার বাংলাদেশে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট অনেক বেড়েছে। বেসিক্যালি ক্যাপিটাল মেশিনের মধ্যে কিন্তু আমাদের এই রিমিডিয়েশনের যে ইকুইপমেন্ট, ফায়ার ডোর, পাম্প, হাইড্রেন্ট, স্প্রিংটার সিস্টেম সব আছে, এবং একটা ফ্যাক্টরি প্রায় ধরেন কারো $7 লাখ, $8 লাখ, $10 লাখ পর্যন্ত ইম্পোর্ট করতে হয়েছে। তো এইটা নিয়ে অনেক সময় অনেকে ভুল ধারণা হয় যে আমরা ইচ্ছা করে করছি না বা গাফিলতি করছি। ইচ্ছা করে
দেরি করার বা গাফিলতি করার কোনো সুযোগ নেই। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে এবং আপনি যত তাড়াতাড়ি করবেন বায়ার আপনাকে তত বেশি আপনাকে ব্যবসা দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে। যে পিছিয়ে আছে তার সাথে বায়াররা কিন্তু সম্পর্কও ছিন্ন করছে। 151টা ফ্যাক্টরির সাথে বায়াররা সম্পর্ক ছিন্ন করেছে। এর অর্থই না যে এরা এই সেক্টর থেকে বাদ হয়ে গেছে। এই অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের বায়াররা সম্পর্ক ছিন্ন করছে, ওরা কিন্তু অটোমেটিকলি তৃতীয় প্ল্যাটফর্মে যে যাবে। তৃতীয় প্ল্যাটফর্মের অধীনে যেও যদি তারা রিমিডিয়েশন কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে নিতে না পারে তাহলে এই সেক্টর থেকে তারা বের হয়ে যাবে। তো আমি মনে করি এখন পর্যন্ত এটা সন্তোষজনক। মানে প্রাথমিকভাবে হয়তো উদ্যোক্তাদের উপর একটা ধাক্কা যাচ্ছে, বাট দীর্ঘমেয়াদে এটি আসলে ধাক্কা, প্রথমে তো জিনিসটা বুঝতেই আমাদের 6 থেকে 9 মাস লেগে গেছে। যে প্রথমে ভুল করে আমরা ফায়ার ডোর কিনছি, পরবর্তীকালে বলা হলো যে ফায়ার ডোরটা নির্দিষ্ট সার্টিফিকেশন লাগবে, ইউএল, ইন্টারটেক অথবা বিএস। তো সেই যে প্রথম ধাক্কা যে দরজাগুলো আমরা ইম্পোর্ট করেছিলাম ওগুলো ফেলে দিতে হচ্ছে। তারপরে ধরেন এই পাম্প কিসের হবে এবং এটার যে বিভিন্ন টেকনিক্যাল টার্ম আমাদেরকে, আমরা তো আর ইঞ্জিনিয়ার না, বেসিক্যালি আমরা গার্মেন্টস প্রডিউসার, অনেক বিষয় আমাদেরকে শিখতে হচ্ছে। রেট্রোফিটিং একটা টার্ম, এটা হয়তো আজ থেকে 3 বছর আগে আমরা এটা নিয়ে চিন্তা করি না, এখন এটা মুখস্থ যে রেট্রোফিটিং কী, বা এই যে ফ্যাক্টরস অফ সেফটি, এইগুলো বিষয়গুলো অনেকগুলো নিয়ে কাজ করছে। আর একটা বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ফায়ার, এই বিষয়গুলো আপনি হয়তো দ্রুত করতে পারবেন, কিন্তু স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যখন আসবে, যখন রেট্রোফিটিংয়ের মামলা আসবে, আপনি চাইলেই রাতারাতি করতে পারবেন না। ওকে, নাজনীন আহমেদ, আপনার কাছে আসছি যে এই সংস্কার কার্যক্রমকে আসলে আমরা মানে একটা সন্তোষজনক জায়গায় আসলে নিয়ে যেতে পারি কিভাবে? উনি কিন্তু বলেছেন যে আমরা এখন পর্যন্ত অগ্রগতিটা ঠিক আছে, নেক্সট ধাপ যেটা, সেখানে যেহেতু অনেকে ডেপুটেশনে এসে কাজ করবেন এবং উনি বলছেন যে যদি ওনারা 1 বছরে শেষ করতে পারেন, অর্থাৎ ওইখানেই এখন হচ্ছে যে ওখানে যদি ডিলে হয় তাহলে কিন্তু সেটার ভুক্তভোগী হবেন কিন্তু উদ্যোক্তারা, বিশেষ করে পুরো সেক্টরের একটা মান সম্মানের ব্যাপার। তো আমরা যদি এটাকে, আমাদের পোশাক খাত যদি আমাদের একটা ফ্ল্যাগশিপ খাতই হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, যেখান থেকে আমার 85% রপ্তানি আয় আসছে। তো সেই ফ্ল্যাগশিপ খাতটা যাতে তার এই সম্মান, বিশ্বের বাজারে যে আমরা দ্বিতীয় অবস্থানে আছে, সেই দ্বিতীয় অবস্থানে যেন আরও বেশি করে প্রডিউস করে দ্বিতীয় অবস্থানে থাকতে পারি, অর্থাৎ চায়নার মতো প্রথম অবস্থানে যাওয়াটা, এটা এখনও ব্যবধানটা অনেক বেশি, কিন্তু এই দ্বিতীয় অবস্থানে আমাদের অবস্থানটা যাতে পাকাপোক্ত হয় এবং আমাদের সুনামটা রাখতে পারি, আমাদের কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতাটাই দরকার। কারণ এখনকার এই উদ্যোগে কিন্তু সরকার এবং আইএলও তাদের ভূমিকাটা অনেক বেশি হবে, যে তৃতীয় পর্যায়ে। তো ইন্সপেকশন হয়ে যেহেতু আইডেন্টিফাইড হয়ে গেছে যে কাদেরকে সংশোধনের মধ্য দিয়ে যেতে হবে, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই উদ্যোক্তা, যারা সফল উদ্যোক্তা ওনাদের মধ্যে, তারা নিশ্চয়ই এই যারা একটু সমস্যায় আছেন তাদেরকে তারা হেল্প করবেন। এই পুরোটা খাতের সম্মান রক্ষার্থে এই হেল্প মানে টাকা পয়সার হেল্প না, বরং তাদেরকে রেগুলার তাদের যে সমস্যাগুলো সেগুলা পলিসি মেকারসদের জানিয়ে, অন্যদের সহযোগিতা নিয়ে, তারা কোন প্রবলেমটা ফেস করছেন, কেন ফেস করছেন, সেই জায়গায় তারা দিবেন সহযোগিতা। আর সরকারের দিক থেকে হচ্ছে যে রেমিডির যে ধাপগুলো, যেসব জিনিস করতে হবে, সেই জায়গায় একদম আমরা যেটাকে বলি ওয়ান স্টপ সার্ভিস, এই ওয়ান স্টপ সার্ভিসটা খুব যদি দ্রুত গতিতে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই ফ্ল্যাগশিপ খাতটার সম্মানটাও আমরা রাখতে পারবো। পাশাপাশি আমরা এটাকে যেভাবে নিয়ে যেতে চাচ্ছি, $50 বিলিয়ন বলছি একটা নাম্বার, বাট আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি সেটা সম্ভব হবে। পাশাপাশি এই যে গ্যাসের কথাটা একটু আগে বলেছেন, তার পাশাপাশি কিন্তু পোর্টের যে কন্টেইনার ব্যবস্থাপনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন $50 বিলিয়ন পণ্য রপ্তানি করবেন, সেটা তো অনেক পণ্য, সেইটা রপ্তানি করতে হলে এই কন্টেইনার ম্যানেজমেন্ট, এটাও কিন্তু আমার ভালো করতে হবে। আমার পোর্টের সক্ষমতা অনেক বাড়াতে হবে, কারণ এই পোর্টের মধ্য দিয়েই তো এই প্রোডাক্টগুলোকে পাস করতে হবে। আমার রাস্তাঘাট, আমরা চিটাগাংয়ের 4 লেন করতেই আমরা কত বছর লাগিয়ে দিয়েছি, এখন এটা 8 লেন হয়ে যাওয়া উচিত, আমাদের এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়া উচিত। এবং সেই পরিকল্পনাগুলো আমাদের ভালো, মানে সুখের কথা হচ্ছে এই পরিকল্পনাগুলো অ্যাটলিস্ট আমরা এখন দেখছি সরকার অনেক বড় বড় প্রকল্পের পরিকল্পনা করে সেগুলোর কথা বলছেন। বেশ কিছু প্রকল্প আমরা জানি, বিদ্যুৎ এবং অন্যান্য খাতে বেশ কিছু প্রকল্প এবারের বাজেটেও এসেছে। এইগুলো আসলে আমাদেরকে আশা দেখায় এবং এগুলোর যদি বাস্তবায়ন হয়, একদিকে হচ্ছে যে আমাদের অ্যালায়েন্স অ্যাকর্ডের পরে আমাদের যে ধাপ সেটা করা, পাশাপাশি এই খাতের সক্ষমতা বাড়ানোর জন্য যে অবকাঠামো প্লাস সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছেন সেগুলোর বাস্তবায়নের যদি আমরা অগ্রগতি দেখি, সেটাও কিন্তু দেশের সম্মান, সুনামটা বাড়ায় বায়ারদের কাছে। কারণ তারা যখন জানে
যে আগামী 5 বছরে বাংলাদেশে কি ইনফ্রাস্ট্রাকচার হতে যাচ্ছে, কোন কোন, ওরা কিন্তু খবর রাখে এগুলা, কোন কোন প্রকল্প হতে যাচ্ছে, কোনটা বাস্তবায়ন হবে, সেইটার উপর বেস করে কিন্তু তারা অর্ডার প্লেস করেন। সারা দুনিয়া এখন একটা গ্লোবাল ভ্যালু চেইন যদি দেখি আমি এই পোশাক খাতের, একটার সাথে আরেকটা সম্পৃক্ত। যারা ইন্টারন্যাশনাল বায়ার আছে, এটা কিন্তু বায়ার মানে যে বিক্রি করে সে না, শুধু এখানে শুধু বাইংয়ের কাজ করে এবং তারাই অর্ডার প্লেস করে, তারা আবার কিনে নিয়ে আবার যে লিড ফার্ম যে তার কাছে সে সাপ্লাই দেয়। এইটা একটা বিশাল জগৎ হয়ে গেছে এবং সেইখানে 1 মিনিট একটা জিনিস মানে হারানোর উপায় নাই। আমাদের প্রতি মুহূর্তে তারা সফিস্টিকেশন চাচ্ছে, সেটা লিড টাইমে চাচ্ছে, রেপুটেশনে চাচ্ছে। আমরা যদি এই বিষয়গুলোকে মাথায় রাখি, ওয়ার্ল্ড এখন খুব দ্রুত গতিতে আগাচ্ছে এবং সেই গতির সাথে যদি আমাদের এই যে ব্যাকলগগুলো আছে বা যে কাজগুলো করে ফেলতে হবে, বিশেষ করে অ্যালায়েন্স অ্যাকর্ডের পরে যে আমাদের যেটাকে বলা যায় যে সংশোধনের যে প্রক্রিয়া, যে ফ্যাক্টরিগুলো, এবং খুব সামান্য, আমরা কিন্তু যখন অ্যালায়েন্স অ্যাকর্ড প্রথমে এসছে, আমরা কিন্তু ইকোনমিস্টরা একটু আশঙ্কায় ছিলাম যে বাংলাদেশের মনে হয় অর্ধেক ফ্যাক্টরি হয়তো পাবে যারা কমপ্লায়েন্ট না। মানে সারপ্রাইজিংলি আমরা দেখেছি মাত্র 39টা ফ্যাক্টরি রিয়েলি বাতিল হয়েছে। তো 5000 ফ্যাক্টরির মধ্যে বা আমরা অ্যালায়েন্স অ্যাকর্ড যেগুলো তারা যেসব জায়গায় গেছে, যদি আমি বলি যে 3500 ফ্যাক্টরি, তার মধ্যেও তো এটা অনেক, যে আমাদের সাফল্যটা যে মাত্র 39টা ফ্যাক্টরি বাতিল হয়েছে। সেখানে আমাদের কিন্তু এই যে সুনামটা আমাদের, এইটা ধরে রাখার চেষ্টার ক্ষেত্রে সরকারের ভূমিকা আমি মনে করি এখন খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা মাহমুদ হাসান, যে তৈরি পোশাক খাতে এগিয়ে যাচ্ছে, তো এখন অনেক কিছু আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে, তো আমাদের দেশেও তো এটার সংশ্লিষ্ট অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, তো সেখানকার আসলে অবস্থাটা কি, মানে আমরা কতটা আসলে ডেভেলপ করছে ইন্ডাস্ট্রিগুলো? এটা হাত ধরাধরি করে চলছে। আমি বলবো যে আপনার এক সময় হতো যে আমাদের ধরুন ওভেনের র মেটেরিয়াল আমাদেরকে প্রায় 100 ভাগ ইম্পোর্ট করতে হতো। এখন যদি ওভেন বলি, আমার মনে হয় 40 to 50% ইম্পোর্ট করতে হয়, এর বেশি না। নিট 90% আমরা লোকাল প্রডিউস করি, 10% খুব মানে সফিস্টিকেটেড নিট ফ্যাব্রিক, সেগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। আর এর সাথে সাথে যেটা হলো সাপোর্টিং ইন্ডাস্ট্রি যেটা বলি আমরা, অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো, এরাও কিন্তু আমরা অলমোস্ট এভরিথিং এখানে বাংলাদেশে প্রডিউস করছি এবং এটা আস্তে আস্তে বাড়ছে। যেমন এক সময় ধরেন বায়ারদের কিন্তু নমিনেশন ছিল, সেই নমিনেটেড যে ফ্যাক্টরিগুলো এগুলোও কিন্তু এখানে লোকাল যারা প্রডিউস করছেন ওরা নমিনেশনটা নিয়ে আসছেন। কারণ আমরা হয়তো 1টা 2টা নমিনেটেড সাপ্লায়ারের কাছ থেকে জিনিস কিনতাম, তখন জিনিসের দাম বেশি হতো। এখন নমিনেটেড সাপ্লায়ার যদি একাধিক বা 2টা 3টা হয়, তাহলে তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়। কম্পিটিশন হলে আমরা কম্পিটিটিভ প্রাইসে কিনতে পারি, যেটা আমাদের জন্য বাইরের ক্ষেত্রে আমাদেরকে কম্পিটিটিভ হতে সাহায্য করে। তো এটা এগোচ্ছে, সাথে সাথে এটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বলতে পারবেন না যা করে ফেলছি এটা আছে এনাফ, আর আমার করার প্রয়োজন বাড়তে হবে। এবং নিত্য নতুন ইনোভেশন হচ্ছে। যেমন আমরা এক সময় কটন বেস কান্ট্রি ছিলাম, এখন আমি বলবো না যে আমরা ফুললি কটন বেস, আমরা ব্লেন্ডেড ইয়ার্নে গেছি। যেমন আমরা ধরেন এখানে ভিসকস সুতা তৈরি হয়, আমি মোডাল সুতা তৈরি হয়, পলিস্টারের সুতা তৈরি হয়, কটন তো হয়ই। তো এই সুতা তৈরি হওয়াতে হচ্ছে কি, এইটার উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের ফ্যাব্রিক, এই যে একটু আগে বলছিলাম যে আমাদের R&D বা আমাদের ডিজাইন, আপনি যদি ফ্যাব্রিক বিভিন্ন ধরনের তৈরি করতে পারেন, খালি কিন্তু পোশাকের ডিজাইন না, ফ্যাব্রিকেরও বিভিন্ন ধরনের ডিজাইনের বিষয় আছে। সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যাট দ্য সেম টাইম যদি ফরওয়ার্ড, দুইটাই থাকতে হবে। কিন্তু আমরা কিন্তু মাঝখানেরটা শক্তিশালী, যেটা হলো আমরা বলি যে স্টিচিং, আর পিছনেরটা মোটামুটি শক্তিশালী, যেটা হলো আমরা বলি স্পিনিং, টেক্সটাইল। সামনে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজ, আমাদের ডিজাইন হাউস ডেভেলপ করতে হবে, নিজস্ব ইনোভেশন থাকতে হবে এবং সেই ইনোভেশনের ভিত্তিতে আমরা বাইরের কাছে প্লেস করবো যে দিস ইজ দ্য ডিজাইন, দিস অ্যান্ড দ্যাট, দিস ইজ দ্য প্রাইস। যেটা একসময় হংকং করতো, যে চাইনিজরা করে, আমাদেরকে সেটা করতে হবে, তাহলে আমরা সামনের দিকে আরও এগাবো। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমরাও আশা করছি আমাদের তৈরি পোশাক খাত আরও এগিয়ে যাবে, তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাবে এবং এর উপর ভর করে আমাদের রপ্তানি খাতও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবে, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।